আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন বিডিআর এর যেই পিলখানার নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বর্তমান সরকার ২০২৪ সালের ডিসেম্বরে যে প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে, সেই কমিশন এরই মধ্যে রিপোর্ট জমা দিয়েছেন। আমরা সেই রিপোর্ট শুরু থেকে একেবারে তদন্ত কমিশনের যে কার্যক্রম শুরু হয় সেখান থেকে শুরু করে রিপোর্ট প্রকাশ প্রতিটি পরতে পরতে আমরা দেখেছি একটি ছলছাতুরি, একটি ধামাচাপা দেওয়ার প্রবণতা। এখানে বেশ কিছু কমিশনের সদস্য যাদের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি, এগুলো আপনারা পর্যায়ক্রমে জানবেন, যারা কিনা বারবার চেয়েছে যে এই রিপোর্টটা যেন আংশিকভাবে একটি কি বলবো যে ভুল একটি রিপোর্ট, যে রিপোর্টে আসল যে ঘটনা পিলখানার হত্যাকাণ্ড নিয়ে, সেই ঘটনা যেন বের না হয় সেইটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছে। এবং এর মধ্যে বিশেষ করে ৪ জন কমিশনের সদস্য, তাদের নামও আপনারা আস্তে আস্তে জানবেন, তারা বেশ তৎপর ছিল কমিশনে। আমার এখানে সেই দিনের আই উইটনেসদের মধ্যে ২ জন সেনা কর্মকর্তা আছেন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের এবং ক্যাপ্টেন শাহনাজ। ২ জনই সেদিন পিলখানার ওই ঘটনার সময় ঘটনাস্থলের আশপাশেই ছিলেন এবং তারা দেখেছেন ক্যাপ্টেন শাহনাজ প্রথম ব্যক্তি যিনি কিনা বিদেশি একটি গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছিলেন যে এখানে ভারতীয় অর্থাৎ বহিরাগত লোকজন আছে, হিন্দিতে কথা বলেছে, এরকম লোকজন সেদিন সেখানে অংশ নিয়েছিল এই হত্যাকাণ্ডে। তার সাক্ষী নেওয়া হয়নি এখন পর্যন্ত। হাসান নাসেরকেও সেই তদন্ত কমিশনের যেই আমি বলবো যে উনি প্রথম তদন্ত শুরু করেছিলেন। উনি জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং ব্রিগেডিয়ার হাসান নাসের আরেকজন কে ছিল আপনার ওই জিজ্ঞাসাবাদের সময়? আমরা ৩ জন ছিলাম, এয়ারফোর্স নেভি কমান্ডার নাসির আর এয়ার কমান্ডার সানাউল। জি, তো ওনারা জিজ্ঞাসাবাদ করেছিল, ওনারা এটার একটা পার্ট হতে পারত। আমি মনে করি কিন্তু পুরো কমিটি হাজির ছিল, কমিটি উপস্থিত ছিল, বাট আমি মেইনলি কথা বলেছিলাম যেহেতু এভরিবডি এলস ওয়াজ সাইলেন্ট। আচ্ছা, একটুখানি প্রথমে করে কারেক্ট করে নিয়ে, কিন্তু বিডিআর কমিশন ডেকেছিল এবং আমার ফুল সাক্ষী নিয়েছে, সেটা আমি অন্য বিষয়ে বলছিলাম। ও আচ্ছা, আপনার সাক্ষী নিয়েছেন? আমার সাক্ষী আপনি কার কথা বলছিলেন যে সাক্ষী নেয় নাই? সাক্ষীর ব্যাপার না, আমি বলছিলাম যে অন্য ব্যাপার, বোর্ডে যে বোর্ড হয়েছে, আর যে বোর্ড হয়েছে যেখানে ডিপ্রাইভড অফিসারদের ডাকার কথা, শোনার কথা, সেই বোর্ডে আমাকে ডাকা হয়নি, যেটা বলছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আরো অনেককে নেওয়া যেত, যেমন আমাদের এখানে মেজর সুমন আছেন, মেজর সুমন, তারপরে ক্যাপ্টেন রেজা, ক্যাপ্টেন শফিক, আরো অনেকে, আমি জানি না কার কার নিয়েছে। মেজর সুমনকে নেওয়া হয় নাই, যাই হোক ক্যাপ্টেন শাহনাজকে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ একটা ঘটনা, প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে কমিশনের এখন পর্যন্ত যে রিপোর্টটি আসলে পাবলিক করে দেওয়া উচিত ছিল। সেই রিপোর্টটি গণমাধ্যমের কর্মীরা সেদিন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে যে সাংবাদিকরা উপস্থিত ছিল সবার হাতে হাতে একটি করে কপি দিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু পেছনের ঘটনা একটু বলে রাখি আপনাদের, যে ওই দিন যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যেই জায়গাতে দেওয়া হয়েছে, এইটাও দেওয়ার ক্ষেত্রে কমিশনের ভেতরে 2টা গ্রুপ হয়ে গিয়েছিল। তারা 2টা ভাগে বিভক্ত হয়ে একদল চেয়েছেন এটা কোনোভাবেই যেন বাইরে না যায়, শুধুমাত্র একটি কপি যাবেন ডক্টর ইউনূসের কাছে, এর বাইরে আর কোথাও এটা যেতে পারবে না। সংবাদ সম্মেলনের যে বিষয়টি, সেটিও করতেও 2টা পক্ষে বিভক্ত হয়েছিল। তারা একটা পক্ষ চেয়েছে যে এখানে সংবাদ সম্মেলনটা যেন না হয়, আর একটা চেয়েছে যে এটা সংবাদ সম্মেলন হোক। পরবর্তীতে যদিও এটা হয়েছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি ফুল স্টপ দিয়ে দিয়েছিলেন বিচার পেয়ে গিয়েছেন মনে করে, তার সেই ফুল স্টপ দেওয়ার পরে যে তদন্ত হয়েছে, সেই তদন্তে এখন কি বের হয়ে আসছে, এটা আপনারা রিপোর্ট যদি তদন্ত কমিশন নাও দেয়, তদন্ত কমিশনকে চ্যালেঞ্জ করলাম, আগামী 2 দিনের ভেতরে রিপোর্ট প্রকাশ করা হবে। আপনারা যদি এমনিতে পাবলিক করবেন, না করলে আমি এটা পাবলিশ করব। এটা আপনারা চ্যালেঞ্জ করলাম, আমি যদি 2 দিনের ভেতরে পারি এটা পাবলিক করব। তো ওনাদের এই যে এই রিপোর্ট পাবলিক করা নিয়ে, তারপরে সংবাদ সম্মেলন করা নিয়ে, এগুলো নিয়ে যেই ছলছাতুরি, এটা পুরো এই থ্রু আপনার ইনভেস্টিগেশন পুরো সময়টাতে চলেছে। যেদিন ওয়াকারুজ্জামানকে ডাকা হয় সেদিন স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছিল কমিশনে, এবং এমন একটা অবস্থা যে বিশেষ একজন ব্যক্তি আসবেন এখানে, তিনি বেড়াইতে আসবেন শ্বশুর বাড়িতে, তার জন্য খাওয়া দাওয়া করায় তারপরে তাকে বিদায় দেওয়া হবে।
জিজ্ঞাসাবাদের আগে তাকে বলছে আচ্ছা ঠিক আছে চলুন আমরা খাওয়া দাওয়া করি, আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, যে আমাদের আপনারা আসলে আপনি এসেছেন, কমিশনের চেয়ারম্যান বলছেন যে আপনি এসেছেন এটাতে আমরা ধন্য, আমরা আপনার কাছে আমাদের কোনো চাওয়া এই প্রশ্ন নাই, চলুন। তখন একজন সদস্য সেখানে বলেন যে স্যার আপনার প্রশ্ন না থাকতে পারে, আমাদের তো প্রশ্ন থাকতে পারে। এরপরে সেটা নিয়ে সেখানে বাকবিতণ্ডা হয়েছে, হ্যাঁ তোমরা বেশি বুঝো এই সেই, এবং এই কমিশনের চেয়ারম্যান ফজলুর রহমান সে শুরু থেকে শেষ পর্যন্ত এই কমিশনটা যেন কোনোভাবে পূর্ণাঙ্গ কোনো তদন্ত করতে না পারে সেই কাজ করেছেন। সেখানে ধরেন এই ওয়াকারকে সেদিন প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হলো, সব শেষ তদন্ত প্রতিবেদনে আমার বিশ্বাস এটা আপনাদেরকে বলেছে যে আগামী 2 দিনের ভেতরে এটা মন্ত্রণালয় থেকে আমি এটা হাতে নেব। সেখানে আপনারা দেখতে পারবেন কি কি ধরনের শয়তানি এই তদন্ত কমিশনের রিপোর্টে করা হয়েছে। যাই হোক, আমরা সেটা নিয়ে আলোচনা করব, রিপোর্ট নিয়ে আগামী 1 সপ্তাহ আমরা এটা নিয়ে ধারাবাহিক আলোচনা করতে থাকবো। আজকে মূলত যেটা আমরা যে আলোচনাটা করতে চাই যে কমিশনের রিপোর্ট প্রকাশের আগে যেই বক্তব্য আমরা পেয়েছি এই পর্যন্ত গণমাধ্যমে, সেটা এই সরকারের কমিশন থেকে শুরু করে যা যে জায়গা থেকে, সেটার প্রেক্ষিতে আমরা যদি আজকে আলোচনা করি, এখানে যে তদন্তটা হয়েছিল সেই তদন্তটা সেই আব্দুল কাহার আকন্দ তার যে তদন্ত কমিটি, সেটার পুরো তিনি সিআইডি তারপরে সেনাবাহিনীর তাদের মাধ্যমে এই যে বিডিআর এর উপরে যে নির্যাতন চালানো হয়েছে, নিরীহ বিডিআরদেরকে ছুটি থেকে ধরে নিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে, এই যাবজ্জীবন দেওয়া হয়েছে, সেনাবাহিনীর যে অফিসাররা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, পরবর্তীতে ধামাচাপা দেওয়ার কাজ করেছে, এরপরে বিচারের সাথে যেসব বিচারকরা জড়িত, এই পুলিশের যেসব কর্মকর্তারা এই আব্দুল কাহার আকন্দ সহ যারা জড়িত ছিল, তাদের অনেকেরই নাম এসে, জাহাঙ্গীর যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও এটা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত। তারপরেও তারা এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে 3 দিন হয়ে গেল প্রায় এই রিপোর্ট প্রকাশ হয়েছে, এটা নিয়ে কোনো আশার আলো দেখছেন কিনা, বা এই তদন্ত কমিশনের যে প্রতিবেদন যতটুকু আমাকে যদি জিজ্ঞেস করেন কত পার্সেন্ট এটাতে প্রতিফলিত হয়েছে, আমি মনে করি 60 থেকে 70% আসল ঘটনা এখানে এসেছেন। এর বাদ বাকি যদি নাকি আমরা ধরে নিয়ে আসবে না, বা 60-70% যতটুকু এসে এটার প্রেক্ষিতে বিচার হবে কিনা, আমরা প্রথমে এই আমাদের একজন বিজ্ঞ আইনজীবী আছেন অ্যাডভোকেট পারভেজ হোসেন। পারভেজ ভাই, আপনাকে দিয়ে আমরা শুরু করি। আপনার কাছে নিশ্চয়ই বেশ কিছু তথ্য নতুন করে আছে, আপনি বিডিআর এর সদস্যদের প্রতিনিধি হিসেবে আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন। তো কি মনে হচ্ছে যে তদন্ত রিপোর্ট, এটাতে আপনি কতটুকু আশাবাদী, এবং বিচার আসলে সুষ্ঠু বিচার আপনি পাবেন কিনা? ধন্যবাদ ইলাজ ভাই আমাকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমত হলো যে আজকে খুব তৃপ্তির সাথে একটি কথা বলছি, সেটা হলো যে আমরা যখন মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলাম, আমাদের মূলত প্রেয়ারটা ছিল যে 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাযজ্ঞ ঘটেছে, যে ম্যাচাকারটা হয়েছে, এর জন্য যাদেরকে দায়ী করা হয়েছে তারা দায়ী না। যাদেরকে দিয়ে তদন্ত করা হয়েছে একটি ভুল তদন্ত করা হয়েছে, এবং এই ভুল তদন্তের মাধ্যমে যারা এই কাজটার প্ল্যান করেছিলেন, সেই প্ল্যানারদেরকে, যারা এক্সিকিউট করেছিলেন, সেই মাস্টার মাইন্ডদেরকে, যারা অর্থ যোগান দিয়েছিলেন, সেই ক্রিমিনালদেরকে সবাইকে এক এক করে ছেড়ে দেওয়া হয়েছে। নিরীহ গো বেচারা কিছু বিডিআরদেরকে এই মামলা অভিযুক্ত করা হয়েছে। আমরা শুরু থেকেই বলছিলাম যে এটা একটি ভুল তদন্ত হয়েছে, এবং এই ভুল তদন্তের ভিত্তিতে একটি ভুল মামলা শুরু হয়েছিল। এর একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। যখন হত্যা মামলার যখন চার্জশিট হয়, তখন বলা হয়েছিল যে এই ঘটনার সাথে 17 জন আসামি পাওয়া যাচ্ছে যারা এক্সক্লুসিভ বিস্ফোরকের সাথে জড়িত। এই 17 জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে আরেকটি আলাদা চার্জশিট দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখলাম যে যখন হত্যা মামলায় চলমান, এই হত্যা মামলায় যখন দেখা গেল যে একটি বিরাট অংশ খালাস পেয়ে যাচ্ছেন বা খালাস পাবেন, তখন ওই 17 জনের কথা ভুলে গিয়ে ওই সময় হত্যা মামলা যারা আসামি ছিলেন, সংখ্যাটা কম বেশি হতে পারে, 840 থেকে 857,
হত্যা মামলা যারা ছিলেন সবাইকে বিস্ফোরক মামলায় আটকে দেওয়া হলো, যার কারণে আমরা দেখলাম যে হত্যা মামলায় রায় হওয়ার পরেও যারা খালাস পেয়ে গেলেন তারা এই বিস্ফোরক মামলায় 17 বছর নির্দোষ নিরপরাধ এই মানুষগুলো 17 বছর জেল খাটলেন। হত্যা মামলা যাদের 10 বছর অথবা তার চেয়ে কম কনভিকশন হলো, সেন্টেন্স হইলো, তারা 17 বছর ধরে জেল খাটছেন। তার মানে এই বিস্ফোরক মামলা দিয়ে এই বিডিআর এর টোটাল এই পরিবারটাকে আটকে রাখা হইলো 17 বছর, নির্দোষ নিরপরাধ মানুষগুলো। আমরা যখন পরিবর্তিত পরিস্থিতি রিটে মহামান্য হাইকোর্টের কাছে একটি স্বাধীন তদন্ত কমিশন চাইলাম, আমরা শুধু তদন্ত কমিশন চাইলাম না, আমরা এই শব্দটার পিছনে বললাম স্বাধীন শব্দটা যুক্ত করে দিতে হবে, কারণ আগে যে তদন্ত হয়েছে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় সেটা স্বাধীন ছিল না। মহামান্য হাইকোর্ট আমাদের কথাটি আমলে নিলেন এবং সরকারকে নির্দেশ দিলেন একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার জন্য। স্বাধীন তদন্ত কমিশন ফজলুর রহমান স্যারের নেতৃত্ব হইল। 11 মাস পরে এই রিপোর্টটি আলোর মুখ দেখলো, কিন্তু সবচেয়ে দুঃখজনক হইল যে গত 3 দিনে এই রিপোর্টটি নিয়ে একটি আলো আধারি খেলা হচ্ছে, ইঁদুর বিড়াল খেলা হচ্ছে। কারণ আমাদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে স্বাধীনতার 54 বছরে যত কমিশনের রিপোর্টগুলি হয় এই রিপোর্টগুলি আলোর মুখ দেখে না। এখন এই সরকারের আমলে এসে আমরা এই নাটকীয়তাটা, যেটা খুব ঘৃণাভরে বলবো, যে এটা এই সরকারের কাছ থেকে আমরা আশা করিনি। আমরা আশা করেছিলাম যে তদন্ত কমিশন যাই করুক না কেন, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আইনের একজন ছাত্র হিসেবে বলতে চাই, এই তদন্ত কমিশনের রিপোর্ট বেসিক্যালি এই মুহূর্তে পর্যন্ত আইনগত কোনো ভিত্তি নেই। যে তদন্ত কমিশনের রিপোর্ট এটি একটি মতামত, এটি একটি কমিশনের রিপোর্ট, এটি একটি প্রতিবেদন। সো আমাদের সামনে অনেক বড় একটি যুদ্ধ আছে, সেটি হলো এই তদন্ত কমিশনের রিপোর্টকে আইনানুগ পন্থায় নিয়ে আসা। এখানে এই কমিশন তার যে ফাইন্ডিংস, যাদেরকে অভিযুক্ত করেছেন সেই অভিযুক্তদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এই তদন্ত কমিশনে কেউ নাম আসা মানেই তাকে গ্রেপ্তার করার আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবে না। এই জন্য আমরা আজকে যেটা ইতিমধ্যেই আমাদের সম্মানিত ইলিয়াস ভাই বলেছেন যে এই তদন্ত কমিশনের রিপোর্ট হোয়াটএভার ইট ইজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা আছে, আগামী 24 ঘন্টার মধ্যে এটাকে প্রকাশ করেন এবং এটাকে প্রকাশ করে এই তদন্ত কমিশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টের আলোকে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। ইতিমধ্যে আমাদের হাসান নাসির স্যার একটি কথা বলেছেন যে আমরা ট্রাইব্যুনালে একটি মামলা ফাইল করেছি, সেই মামলায় এই কমিশনের রিপোর্ট স্যারের কথার সাথে আমাদের কথাটা মিলে যাচ্ছে যে ওই যে রিপোর্ট, এই রিপোর্টকে ট্রাইব্যুনালের মাধ্যমে যে কোনো একটি আইনানুগ পন্থার মাধ্যমে এটিকে আইনি অস্তিত্ব দিতে হবে এবং তার মাধ্যমে সেখানে একটি ওপেন ট্রায়াল হবে, সেই ট্রায়ালের মাধ্যমে রায় হবে, হোয়াটএভার ইট ইজ, যা রায় হবে। সো আজকে আমাদের প্রথম কথা হচ্ছে যেটা শ্রদ্ধেয় ইলিয়াস ভাই বলেছেন যে 24 ঘন্টার মধ্যে এই তদন্ত কমিশনের রিপোর্ট যা হয়েছে সেটা জনসম্মুখে প্রকাশ করা। নাম্বার 2, এই রিপোর্টের আলোকে যা হয়েছে, যে মতামত এসেছে, যে রিপোর্ট এসেছে, সেটাকে আইনানুগ পন্থায় সেটাকে মুভ করে আগানো। আপনি দেখবেন যেখানে এর ফাঁকে একটু বলে রাখি, বিস্ফোরক মামলা চলছে, সেখানে কর্নেল মোহাম্মদ আব্দুল আলিম তরফদার, আমার মনে হয় আমাদের ওই 2 বিজ্ঞতা তাকে চিনবেন, তিনি এখন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আছেন। তিনি গত তারিখে এসে সাক্ষী দিয়েছেন। সেই সাক্ষীতে কোর্টে তিনি বলেছেন, আমি শুধু একটি প্যারা পড়ে শোনাই, সেই সাক্ষীতে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর আলোকে আগামী 8 তারিখে এই মামলার তারিখ আছে এবং আমরা একটি স্টেপস নেব আশা করছি। 27 ফেব্রুয়ারি 2009 তারিখ পিলখানার 4 নং গেটে উপস্থিত হয়ে গেট তালাবদ্ধ পাই। অনেক পুলিশ ও র্যাব সদস্যকে প্রহরারত অবস্থায় পাই। পুলিশের সাথে যথাযথ সমন্বয় শেষে 27 ফেব্রুয়ারি 2009 তারিখ সকাল অনুমান 10:30টায় ব্রিগেড কমান্ডার সহ 4 নং গেট দিয়ে পিলখানায় প্রবেশ করি। তখন আমার সাথে মেজর ওয়াকার, আজকের সেনাপ্রধান, মেজর ইমরান, মেজর আরিফিন, এই পদবিগুলি তখনকার, মেজর আজাদ, ক্যাপ্টেন সাইদুল, ক্যাপ্টেন আজমিকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন, ক্যাপ্টেন আদনান, ক্যাপ্টেন রেজা, লেফটেন্যান্ট মাইনুল, পরবর্তীতে উনি শহীদ হয়েছিলেন, লেফটেন্যান্ট রাশেদ, লেফটেন্যান্ট আসিফ ও অন্যান্য প্রায় 300 জন ছিলাম পিলখানার ভিতরে। এই কথাটি এই জন্য আপনাদেরকে বললাম যে এই রিপোর্টের উপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি একটি শব্দ লিখেছেন, তিনি তার ওয়ালে লিখেছেন
এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে, কার কি ভূমিকা ছিল। আমি অবাক হয়েছি, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, অ্যাকশন নিল না। আমরা এই দুটো লাইনের যোগসূত্র বের করার চিন্তা করছি। যে মাননীয় প্রধান উপদেষ্টা বললেন যে কেন সেনাবাহিনী সেদিন দাঁড়িয়ে থাকলো, আর সাক্ষীতে এসে আব্দুল আলিম তরফদার সাহেব বললেন যে তাদের এই বিশাল আর্মির যে ফোর্স 300 জনের যে বাহিনী ছিল অস্ত্র শস্ত্র সজ্জিত, তারা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সামনে অথবা কিছু সময় আবাহনী মাঠের সামনে 25, 26, 27 3 দিন তারা অবস্থানরত নিলেন। তাহলে আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো প্রধান উপদেষ্টা যে কথাটি রিপোর্টের ভিত্তিতে যেটুকু প্রকাশ করলেন যে আর্মি সেখানে অস্ত্র শস্ত্র সহ বিশাল এক ট্রুপ আর্মি সেখানে অবস্থায় নিয়েছিলেন, কিন্তু তারা ভেতরে গেলেন না। প্রধান উপদেষ্টা অবাক হয়েছেন যে কেন তারা অ্যাকশনে গেলেন না, এটা আমার কাছে জিজ্ঞাসা। আর গত তারিখে জনাব আব্দুল আলিম তরফদার এসে বললেন যে হ্যাঁ, আমরা আজকে সেনাবাহিনীর প্রধান সহ আমরা সেখানে উপস্থিত ছিলাম। এখন আমরা আশা করব যে আগামী তারিখে আমরা তার সাক্ষ্য নেওয়ার জন্য, সাক্ষ্যের জন্য তাকে যেন নির্দেশনা দেওয়া হয়, সেটা আমরা একটা প্রে করব। কিন্তু এখানে সবচেয়ে কঠিন যে কথাটি আজকে আমাদের কষ্ট থেকে যে কথাটি উচ্চারণ করতে হচ্ছে, উনি কি বললেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য, এই হত্যাকাণ্ডের জন্য বিডিআররা দায়ী, এগুলি নিয়ে কোনো কথা হবে না, ফুল স্টপ। আজকে বিডিআর সদস্যরা এই রিপোর্ট পাওয়ার পর পাল্টা কথা বলছেন। যারা সেদিন যাদেরকে আসামি করেছেন তারা আসামি ছিল না, তারা অন্যায় কাজটি এই অপকর্মটি করে নেই। সো আজকে এই পিলখানা তদন্তে কমিশনের এই রিপোর্টের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে। আপনারা যারা এর তদন্ত রিপোর্টের আলোকে যারা এসেছেন তারাই আগামী দিনে আসামি হবেন এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিচার ব্যবস্থা শেষ হবে এবং এর মাধ্যমে আরেকটি ফুল স্টপ দিতে হবে আমাদের। সো এই তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে আমরা আশা করছি কোনো সলচাতুরি হবে না। তদন্ত কমিশনের রিপোর্টটি যথাসময়ে অনতিবিলম্বে এটি প্রকাশ করা হবে এবং এই প্রকাশ করার মাধ্যমে যাদের আইনের ভিত্তি দিতে হবে, কারণ আইনি ভিত্তি যদি না দেন, আপনি এখনো দুটো পর্যায়ে দুটো মামলা পেন্ডিং, হত্যা মামলাটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আর বিস্ফোরক মামলাটি ট্রায়াল কোর্টে পেন্ডিং। সো আমাদের সামনে অনেক রেফারেন্স আছে। 61 জন সাক্ষীর সাক্ষ্য হয়ে গেছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা নামক সেই নাটকে। সেই সাক্ষী হওয়ার পরও মুফতি হান্নান কোনো কিছু করেনি, বলছে সে একটি 164 করেছে। মিথ্যা 164 এর ভিত্তিতে অধিকতর তদন্ত হয়েছে, এরপরে কনসিকুয়েন্স আপনারা সবাই জানেন। সো আজকে এই তদন্ত কমিশনের রিপোর্টকে আইনানুগ ভাবে এনে যাদের নাম এখানে প্রকাশিত হয়েছে, বিশেষ করে এই কটি সংস্থা, আব্দুল কার আকন্দ, যে এই যে পুরো ঘটনাটা আপনার পিলখানার যে জামে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে মারা হলো ধরে জিজ্ঞাসাবাদের নামে, সেই ইমাম সাহেবও কিন্তু তার স্ত্রীর কাছে সব বিষয়গুলো বলে গিয়েছেন, তার বক্তব্য নিতে চায় না। আমি কমিশনকে নানান ভাবে এটার ব্যাপারে রিকোয়েস্ট করিয়ে তারপরে নানান জনকে দিয়ে বলিয়ে তারপরে শেষ পর্যন্ত তারা সেই ইমাম সাহেবের স্ত্রীর বক্তব্যটা নিয়েছিলেন। তো এই যে এইভাবে মানুষকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নেমে আকন্দ আপনার আর্মির লোকজনের কাছে তুলে দিতেন, তাদেরকে হত্যা করা হতো। তো এই তদন্তটার সাথে যারা ছিল সিভিলিয়ান, আমি মানে সিভিলিয়ান বলতে মানে আর্মির বাইরে যারা ছিল, পুলিশের এই আকন্দের মতো, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থার কোনো আপনাদের আইন? আমি এখানে 5টি সংস্কার কথা বলছি। চমৎকার একটি পয়েন্ট আপনি রেজ করেছেন। প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়। এই তদন্ত কমিশন এটা পরিষ্কার করেছে, প্রধানমন্ত্রী কার্যালয় গোটা মনিটরিং, কন্ট্রোল, প্ল্যানিং সব ডান বাই দেম। কে করেছে কি করেছে এই তদন্ত কমিশন আছে প্রধানমন্ত্রী কার্যালয়। দ্বিতীয় হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইটার সাথে কে কিভাবে জড়িত ছিলেন, কাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, কাদেরকে ইম্পোর্ট করা হয়েছে, কাদেরকে আউট করা হয়েছে, এই তদন্ত কমিশনের রিপোর্টে সেটাও এসেছে যে 15-20 জন আওয়ামী লীগের নেতা মিছিল করে এই সংরক্ষিত জায়গায় ওই ধরনের একটি দুর্যোগপূর্ণ সময়ে ভেতরে ঢুকেছেন এবং 2-250 নিয়ে মিছিল করে বের হয়ে এসেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং এই কাজগুলি হয়েছে, তাদেরকে আইনি আওতায় আনার জন্য বলেছেন। তৃতীয় যেটা বলেছেন সেটা হলো তদন্ত সংস্থা, যে এই তদন্ত সংস্থা কি পরিমাণ জালিয়াতি করেছে গভর্নমেন্টের ওই সময়ের সেই সরকারকে, ফ্যাসিস্ট সরকারের প্ল্যান বাস্তবায়ন করার জন্য, এবং যারা এটার মূল পরিকল্পনা তাদেরকে আড়াল করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদেরকে হত্যা করে যাদেরকে নিয়ে আসছেন, সেই তদন্ত সংস্কারকে অভিযুক্ত করে এই রিপোর্ট এখানে লেখা এসেছে। চতুর্থ হচ্ছে প্রসিকিউশন টিম।
প্রসিকিউশন টিম এই সিদ্ধান্ত তদন্ত সংস্থার সাথে মিলে প্রসিকিউশন টিম সাক্ষীদের বক্তব্য মামলার গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। এই প্রসিকিউশন সংস্থার কথা এখানে স্পষ্ট করে বলা আছে, আমরা যেটুকু দেখেছি। সবশেষ তারা জজ সাহেবের কথা বলেছেন যে জজ সাহেবরা অনুগত দাস হিসাবে সেদিন নিজের দায়িত্ব বিবেকের তাড়না ভুলে গিয়ে, রাগ অনুরাগ বিরাগের সব ভুলে গিয়ে ঊর্ধ্বে উঠে এই জজ সাহেবরা রাষ্ট্রযন্ত্র, তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে তারা লিখিয়ে দিয়েছেন। এই 5টি সংস্থাকে স্পেসিফিক ভাবে বলেছে, আমি আবার রিপিট করছি, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তদন্ত সংস্থা, প্রসিকিউশন এবং জজশিপ। তো আমরা আশা করছি এই তদন্ত সংস্থা, এই যে রিপোর্ট আসছে, এই তদন্ত কমিশনের এই রিপোর্টের ভিত্তিতে এই 5টি অর্গানকে, রাষ্ট্রের দায়িত্বশীল 5টি অর্গান যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে এই রিপোর্টের আলোকে আইনানুগ ধারায়, আইনানুগ অবস্থানে তাদেরকে নিয়ে এসে তাদের উন্মুক্ত বিচারের মাধ্যমে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে। ক্যাপ্টেন শাহনাজ, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আগেও শুনেছি। আপনি ইয়েতে কি বলেছেন, কমিশনের কাছে কেমন যখন বক্তব্য দিতে গিয়েছেন তাদের বক্তব্যের ধরন কেমন ছিল, তারপরে পরবর্তীতে এখন রিপোর্ট যেটা এসছে, আমরা যদিও সেই রিপোর্ট দেখি নাই, বাট যতটুকু আমরা শুনেছি সামারি, সেই প্রেক্ষিতে আপনার বক্তব্য। আমার ইভলিউশনটা, হ্যাঁ সেটা ধন্যবাদ ইলিয়াস ভাই। এটা তো আসলে ডিউ ছিল এই বলাটা, যেহেতু আমরা অনেকদিন ধরে দাবি করে আসছি যে বিডিআরের এই বিষয়টা সবার সামনে আনার জন্য। তো যেটা হয় যে আমাকে যথাসময়ে অবশ্যই বিডিআর তদন্ত কমিশন ডাকে, আমি সেখানে যাই এবং ওনারা যেটা করেছিলেন যে প্রথমে একটা ভিডিও ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ ভিডিওর মাধ্যমে আমাদের কিন্তু এটা নেওয়া হয়েছে, আমাদের বক্তব্যটা নেওয়া হয়েছে। এবং এটা ঠিক যে যতক্ষণ আমরা বলতে চেয়েছি স্যার এটা কথা বলতে দিয়েছেন এবং আমি বলেছি। তারপরে ওনাদের কিছু কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন গুলা যথাযথ অ্যান্সার করে আমরা চলে আসি। তো যেটা আমার কাছে একটু পিকুলিয়ার লেগেছে, এখানে আমি একটু উল্লেখ করি, সেটা হচ্ছে যে বেশ অনেকদিন সময় পরে আমাকে পরবর্তীতে কোরো থেকে, মানে বাংলাদেশ আর্মির যেটা কোরো থেকে একজন জুনিয়র অফিসার না সার্জেন্ট মনে হয়, সে কল দিয়ে স্যার আপনার কাছে একটা চিঠি যাবে, চিঠিটা আপনার বাসায় যাবে, আপনার বাসার অ্যাড্রেস তড়িঘড়ি করে ওই সেনাবাহিনীর ড্রেস পরে একটা খাম আমার কাছে দেওয়া হয়। যে খামটা আমার কাছে দেওয়া হয় হচ্ছে আপনার এই যে গত 9 সেপ্টেম্বরের পরে দিয়ে বলা হচ্ছে যে 9 তারিখের ভিতরে এই এয়ারপোর্টের সিগনেচার করে আসতে হবে। মানে ওনারা যে আমার ভিডিও ট্রান্সক্রিপ্টের মাধ্যমে পাওয়া যে বক্তব্যটা, সেই বক্তব্যটা ওনারা যেটা দিয়েছেন সেইটার একটা ড্রাফট আমাকে দেওয়া হয়েছে, এই ড্রাফটটা ফাইনাল করে আমাকে দিয়ে আসতে হবে। আমি বললাম আজকে তো তোমার 12 তারিখ, 9 তারিখ আমাকে দিয়ে, তার মানে অলরেডি রিসিভ হয়ে গেছে। এই জিনিসটা তো পিকুলিয়ার। পরে আমি সাথে সাথে ফজলুর রহমান স্যারকে ফোন দিয়ে বললাম যে স্যার আমাকে এই চিঠিটা আজকে দেওয়া হয়েছে আমার ড্রাফটটা, এবং এটা পরে আমাকে দিয়ে বলতেছে যে 9 তারিখের মধ্যে এটাকে সিগনেচার করতে। তা আমি পরে পেলে আমি কিভাবে আগে সিগনেচার করবো? প্লাস যেটা পড়লাম এটা তো স্যার আমার বক্তব্য না, আমার বক্তব্য অপ্রয়োজনীয় এবং যেটা আপনার লেস ইম্পর্টেন্ট পার্ট সেগুলোকে লেখা হয়েছে, কিন্তু যে আমার মূল কথা সেগুলো কিন্তু স্যার এখানে আসেনি। পরে অবশ্য আমাকে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার বললেন যে হ্যাঁ শাহনাজ, যেটা আসলে ঠিক মতো হয়নি মনে হয়, আমাদের ক্লার্করা এটা বের করেছে, মানে প্রায় 10 মাস পরে এই কথা, যে এটা ঠিক মতো লেখা হয়নি, তো তুমি আবার একটু কষ্ট করে লিখো। তখন কিন্তু আমি এটা খুব নিয়ে সিরিয়াস হয়ে গেলাম, কারণ এই 2-3 দিনের মধ্যে আমি নিজেই বাংলা এটা ড্রাফট করলাম, তারপরে আবার ইমেল করলাম, স্যারকে ফোন করলাম যে স্যার এইটা হচ্ছে আসল বক্তব্য, ওইটা যাতে কোনোভাবেই না যায়, যেটা আর্মি থেকে কোরো থেকে আমাকে ড্রাফট করে দিয়ে যাওয়া হয়েছে, ওরকম দুইটা ইয়াটা দরকার ছিল না। তারপরে আমি আমার যেটা বক্তব্য সেটা নিজেই টাইপ করেছি, তারপর স্যারদেরকে পাঠিয়েছি। ওইটার উপরেও আবার ওনারা কিছু কোশ্চেন রেখেছেন, যাই ফাইনালি আমি সিগনেচার করে এসেছি। তো যেদিন আমি সিগনেচারের জন্য যাই, তো সেদিন আমি তখন বসেছিলাম, এটা আসলে মানে আনঅফিশিয়ালি একজন জিজ্ঞেস করি, একজন মেম্বারকে, সিভিল মেম্বারকে জিজ্ঞেস করি যে কি মনে হয় আপনাদের, আমরা তো খুব ওয়ারিড যে এরকম বারবার ডেট পার হচ্ছে, তারপরে এইভাবে আমার ড্রাফটটাও তো আমি প্রথমে কারেক্ট পাইনি, পরে পুরোটা আমাকে লিখতে হয়েছে। আমি এটা নাইলে আমি লিখলাম, অনেকেরটা তো অনেকে লিখবে না,
যদি ওনারাই ড্রাফট করে দেয় এবং সেই ড্রাফটটা যদি কারেক্টলি না আসে, মূল বিষয়টা না আসে, আমাকে তো লিখবে না, সেক্ষেত্রে তো একটা টেনশনের ব্যাপার থেকে যায়। তো উনি একটু ইনডাইরেক্টলি বলতে চাইলেন যে আসলে আমাদের উপর অনেক প্রেশার ছিল, অনেক প্রেশার এর কারণে এটা মানে আমরা পাবলিশ করতে পারছিলাম না। তো যেটা আমরা বুঝতে পারছি যে ওনাদের উপর একটা প্রেশার ছিল। এই কারণে আমি ধন্যবাদ দিব ফজলুর রহমান স্যারকে এবং ওনার টিমকে যে এত প্রেশারের মধ্যেও ওনারা, আপনি যেটা বললেন 50-60%, 60-70% কারেক্ট একটা রিপোর্ট তো ওনারা দিয়েছেন, যেখানে অনেক গুরুত্বপূর্ণ নাম এসেছে। এই জন্য আমি আগে ওনাদের ধন্যবাদ দিয়ে শুরু করব। এটাও খুব কঠিন কাজ ছিল যেটা বুঝলাম, কারণ হাসিনা চলে গেছেন, তার রেজিউমের সবাই তো তার স্বস্থানে রয়েছেন, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে প্রেশার ক্রিয়েট করেছেন। এতদিন বলা হচ্ছে যে খুনি হয় নাই, কারণ কি আমরা ডেড বডি পাই নাই। এখন আমি যেটা বলছি যে এই তদন্ত কমিশনের মাধ্যমে আমরা ডেড বডি খুঁজে পেলাম, যে হ্যাঁ এটা হয়েছিল, এরা ছিল। এখন আপনি আসল কারা এটার পেছনে নেপথ্যে, তারপর আপনি বের করুন। আমি এটাই কি বলবো, যে বলা হচ্ছে এরকম কিছুই হয় নাই, সবাই বলছে না এরকম কিছু হয় না, আমরা বলছি, বিভিন্ন গণমাধ্যমে বলছি, কিন্তু একটা তদন্ত কমিশনের মাধ্যমে প্রথম একটা স্বীকার করা হলো যে না আসলে এখানে একটা বিদ্রোহের নামে সুপরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল এবং গুরুত্বপূর্ণ নাম যেগুলো অ্যাটলিস্ট আমি জানতাম সবগুলো নামই কিন্তু এসেছে। মানে আমরা যে অপরাধীর যে 50 জনের যে নামগুলো পাবলিশ হয়েছে সেটা এসেছে, সেই জন্য আসলে আমি ধন্যবাদ দিব। এবং আমি স্পেশাল ধন্যবাদ মেজর জেনারেল ফজলুর রহমান স্যারকেই দিব। স্যার অনেক বেশি প্রেশারের মধ্যে ছিলেন। আমি স্যার মেয়ের জামাই তাদের সাথেও কথা বলেছি এবং ওনার মেয়ের জামাই ওনারাও, শাখাল স্যার ওনারাও কিন্তু ওনাকে সবসময় উৎসাহ দিয়েছেন যে আপনি কিন্তু এই হিস্ট্রিতে হিরো হবেন নাকি তার বিপক্ষে দাঁড়াবেন, এখনই সেটার সময়। এবং ওনারাও এটার মানে এরকম অনেক নেপথ্যের অনেক নায়ক আছেন এবং অনেকে অনেক রিস্ক নিয়ে অনেকগুলো এভিডেন্স দিয়েছেন, সেটাও আমি শুনেছি। সো ওই বিষয়গুলো আমার মনে হয় একটু জানা দরকার এবং এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দিব যে ওনারা ডেড বডি তো বের করলেন। এতদিন তো বলা হচ্ছিল কিছুই হয়নি, এখন আমরা এই যে ডেড বডি পাওয়া গেল, তাকে মারলো কে, এই লোকগুলা কারা, দেশি বিদেশি কারা আছে, সেটার জন্য আমরা একটা উচ্চতর তদন্ত কমিশনের ইনভলভমেন্ট আশা করব, যারা ইন্টারপোল তাদের মাধ্যমে কাজ করবে, বিভিন্ন দেশে তাদের যাওয়ার মতো সাপোর্ট গভর্নমেন্ট দিবে। যে দেশি বিদেশি যে ষড়যন্ত্র যেটার কথা আমরা বলছি, দেশের ভেতরে যারা আছে সেটা তো মোটামুটি পাবলিশ করেছেন, কিন্তু বিদেশি যে ষড়যন্ত্র তার অনেকটা অংশই আসেনি। কি কি অংশ আসেনি সেটা মানে আমি এই বেসিসে বলছি, কারণ রিপোর্ট কিন্তু আমি এখনো হাতে পাইনি। আমি অনেক জায়গায় নক করেছি যে কিভাবে আমি এটা পেতে পারি। একজন বলছেন যে এটা ডিক্লাসিফাইড তথ্য অধিকার আইনে তোমরা তথ্য থেকে পেতে পারো, মন্ত্রণালয় থেকে পেতে পারো, বাট সেটা কিন্তু আমরা পাইনি। আপনার কাছে একটা কপি অনেক ঝামেলা করে গিয়েছে, 2টা পাতা আমরা গতকালকে শুধু যারা অ্যাকিউজড তাদের নামগুলো পেয়েছি। তা আমি অনতিবিলম্বে আশা করব যে সরকার এটাকে পাবলিক করবে, কারণ এই পুরো জাতি এটা দেখতে চায়। এবং এটার সাথে এই পিলখানার যে ঘটনাটা, এটা কেন নর্মাল কোনো ঘটনা না, এটার সাথে যারা জড়িত তারা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, আমাদের গোটা জাতির জন্য তারা থ্রেট। এই লোকগুলাই পরবর্তীতে গুম খুন করেছে এবং এই মুহূর্তেও যে দেশের যে অস্থিতিশীল অবস্থা, এই সেম লোকগুলো জড়িত, এদের বিচার করতেই হবে। ঠিক যেই মুহূর্তে এরা আপনার নিউট্রালাইজড করা যাবে এদেরকে, তখন আমাদের ন্যাশনাল সিকিউরিটি স্টেবলড হবে, যেই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। সুতরাং এটাকে হালকা ভাবে নেওয়ার কিছু নাই যে 15 বছর আগের ঘটনা, এখন এটাকে নিয়ে যা দিয়েছে তোমরা তাই নিয়ে খুশি থাকো। এই ব্যাপারটা তো এরকম না, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের সাথে যুক্ত। আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত ছিল এই অফিসারদেরকে মেরে ফেলে, এবং এটার সাথে বিদেশি শক্তি যুক্ত ছিল। সেই বিদেশি শক্তি ভারত, এবং ভারতের নাম তো খুব পরিষ্কার করে বারংবার করে বলতে হবে। আমি অনেক জায়গায় বলছি যে বিদেশি শক্তিকে, বিদেশি কোন লোক, কোন দেশের লোক ভারতের ভাষা শিখে, হিন্দি ভাষা শিখে সেখানে কথা বলেছে? এটা সম্ভব না। হিন্দি ভাষার লোক তার মানে হিন্দু ভাষাভাষী লোকেরাই তো ছিল। তো ভারতের নাম সারিয়াতে বলেছেন, প্রেস ব্রিফিং এক জায়গায় বলেছেন, কিন্তু আসলে কতটা কড়া ভাবে এসেছে। এবং যেমন বিক্রম সিক্রি, আমি একটু বলি, বিক্রম সিক্রি যে মিটিং করেছিল, একটা জিনিস আসবে রিপোর্টে। আমি মানে রিপোর্টটা যেহেতু সরাসরি আমরা এখন হাতে পাইনি, বাট রিপোর্টে আমি যতটুকু জানি আর কি 56 অথবা 57 জনের, মানে 51 থেকে 57 এর ভেতরে কোন একটা সংখ্যা, এতজনের কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে ভারতের ওই দিন কারা কারা এসেছিল। টোটাল বোধহয় ভারত থেকে সেদিন বহিরাগমন হয়েছে হলো আপনার 1221 জন, 921 এরকম একটা নাম্বার না 1221, মানে তদন্ত কমিশনের কাছে যে তথ্য গিয়েছে সেখান থেকে তারা পরিচয় জানতে পেরেছে এই 50 জনের মাঝামাঝি কিছু একটা। সো আমাদের কাছে তো তথ্য আছে যে ভারত সরাসরি এটার সাথে জড়িত। সো ভারতকে এটাতে না করার তো কিছু নাই।
রাইট না, তো এই জন্য বললাম রিপোর্টটা তো আসলে আমরা হাতে পাচ্ছি না, বা এটা এত লুকোচুরির কি আছে, এবং সেটা তো আমাদের সবারই জানা দরকার, পড়ার অধিকার আছে। অ্যাজ আই সেড, যেটা এটার ব্যাপারে সবাইকে এই জন্য অ্যাওয়ার হতে হবে যে এটা ন্যাশনাল সিকিউরিটির সাথে যুক্ত। এবং 2 নাম্বার হচ্ছে যেটা বললাম যে বিক্রম মিস্ত্রি যে এসছিলেন বাংলাদেশে, তার সাথে 7 বার কথা হয়েছিল খুনি হাসিনার, এই গুলো আসলে ওখানে এসেছে কিনা, এবং ফার্দার আরেকটা যেটা সাফায়েত একটা প্রোগ্রামে এসে বলেছিল, মেজর সাফায়েত, আমার মনে আছে যে বগুড়াতে 3 জন ডিফেন্স অ্যাটাচি ছিলেন ভারতীয় এবং আমেরিকারও, ওনারা যে জিওসিক ইনফর্ম না করে আগেই 25 রাত্রে 25 তারিখ সকালবেলা কোন একটা খবর পেয়ে ওনারা ঢাকায় চলে আসেন। ওই বিষয়গুলো এসেছে কিনা, এই যে বিদেশে যারা ওনারা যে কি ইনফরমেশন পেয়েছিলেন ভারতের যুক্ততা, ঠিক এক্স্যাক্টলি কতজন কিভাবে যুক্ত ছিল, এনএসজি এখানে যুক্ত ছিল, ব্ল্যাক ক্যাটের কোন কোন অফিসার আসলে এখানে যুক্ত ছিল। তা আমার কথা হচ্ছে যখন আইসিটি মামলাটা হবে এবং এই যারা অভিযুক্ত এখানে বিভিন্ন পদবীর অফিসাররা, তারাই তো এসে এদের নাম বলতে পারেন, ওনারা তো ওনাদেরকে পার্সোনালি চিনেন, ওনারাই তো ওনাদেরকে নিয়ে আসছেন বাংলাদেশে বর্ডার ক্রস করে, হেল্প করে, পার্সোনালি মিটিং করেছেন আমি শিওর। তো এখন যখন ডেড বডি পাওয়া গেল, এখন আমার কথা হচ্ছে এটা আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। আইসিটি মামলা অলরেডি শহীদ পরিবাররা করেছে, ইনাদেরকে আইসিটির আন্ডারে নিয়ে আসতে হবে, এবং এই সকল অফিসাররাই তাদের মুখে বলবেন কোন বিদেশি শক্তি, কোন বিদেশি লোক এটার সাথে সরাসরি যুক্ত ছিল। এটা কেন আমি বলতে চাই যে এখন অনেকে বলছেন যে অলরেডি মানে আর কি আমার সাথে ডিসকাশনে বলতে চাচ্ছেন যে হয়তোবা বাংলাদেশ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করতে চায় না, সে কারণে হয়তোবা ভারতের বিষয়টা তারা চেপে যাবে। বাংলাদেশ 3 দিক থেকে ভারতের সাথে যুক্ত, বাংলাদেশ একটা ছোট দেশ। তাদের উদ্দেশ্যে 2টা কথা বলি, ইসরায়েল কিন্তু খুব ছোট দেশ, কিন্তু তারা সারা পৃথিবীর এমন কোনো ইঞ্চি নাই, আমি আই রিপিট, তাদের মোসাদের একজন হেড তাদের বলেছে যে পৃথিবীর এমন কোনো ইঞ্চি নাই যেখানে মোসাদের হাত নাই, স্টার্টিং ফর স্যাটেলাইট, তারা প্রত্যেক একটা সুচ ফেললেও ওরা দেখতে পায়। অত ছোট দেশ কত পাওয়ারফুল। ছোট বড়র সাথে ভাই পাওয়ারফুল পাওয়ারলেস এর সম্পর্ক নাই। তারা চারদিকে, ইসরায়েলের চারদিকে কার, আরব দেশ, তারা আরবের মাঝখানে বসে সবকিছু কন্ট্রোল করে। 3 দিকে ভারত, আমাদের সম্পর্ক খারাপ করা যাবে না, এ ধরনের বাজে ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কেউ আমাদের প্রভু না, আমাদের সাথে বন্ধুত্বের যদি সম্পর্ক তাদের থাকতেই হয়, তারা যে অন্যায় করেছেন, বন্ধু এসে বন্ধুর বাড়িতে এসে খুন করে যায় না, অবশ্যই তাদেরকে আন্তর্জাতিক আদালতে এটার জন্য উত্তর দিতে হবে। এবং এই কমিশনের মাধ্যমেই এবং আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে যে সকল ব্যক্তিবর্গ আসবেন, ভারত সংশ্লিষ্টতা আশা করি, এবং অন্য কোনো দেশেরও যদি তাদের থেকে থাকে, সেটা তারা পরিষ্কারভাবে জানাবেন। এবং আন্তর্জাতিক আদালতে অবশ্যই আমরা এটার বিচার চাইবো যে কেন অন্য দেশ থেকে এই দেশের মাটিতে এসে, ঢাকার মতো একটা ক্যাপিটালে এসে এদেরকে মেরে যাওয়া হলো। এবং তাতে যেটা হবে, আমাদের বার্গেন পাওয়ার বাড়বে। আমি মনে করি আমাদের ইন্টারন্যাশনালি আমাদের ভারতের সাথে আমাদের বার্গেন পাওয়ার বাড়বে, আমরা একটা বেটার পজিশনে যাব, বেটার ইয়েতে যাব যে ওরা আমাদের সাথে এরকম করেছে, তখন তারা ব্যাক ফুটিং এ যাবে। এটা আমাদের জন্য খারাপ হবে কেন, এটা তো আমাদের জন্য ভালো হবে। তো সো ওই জায়গাটা আমি যেটা মনে করলাম যে ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা নামগুলো প্রকাশ করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে যে আইসিটির মাধ্যমে তাদেরকে ট্রাইব্যুনালের আওতায় নিয়ে আসা, এবং তাদের মুখ থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র আর কি হয়েছে, কারা কারা যুক্ত ছিল, দেশি বিদেশি কারা যুক্ত ছিল, সেই নামগুলোকে আনা, এবং এটা আন্তর্জাতিক কোর্টে সেকেন্ড একটা মামলা করা। এবং তার এই জন্য উচ্চতর আরেকটি তদন্ত কমিশনের জন্য আমি দাবি করে যাব বিভিন্ন ইয়েতে প্রোগ্রামগুলোতে এসে, যে দেশের ভেতরে রাজনৈতিক দল কারা কারা যুক্ত ছিল, ভিতরে সেনাবাহিনীর ভিতরে কারা ছিল, বিডিআর এর ভিতরে যে সকল অফিসার ছিল তাদের নামগুলো এসেছে, মিডিয়ার লোকের নামগুলো এসেছে, কিন্তু বিদেশের কারা কারা যুক্ত ছিল সেইগুলো আমরা, আমাদের কাছে অ্যাটলিস্ট ইয়েতে মনে হয় না, আমি রিপোর্টটা দেখলে বলতে পারবো, মনে হয়নি যে তেমন ভাবে এসেছে, সেটা আসতে হবে। আর 2 নম্বর হচ্ছে আফটার ম্যাথ, অর্থাৎ বিডিআর এর ঘটনা হয়ে যাওয়ার পর যে অফিসার গুলোকে মেরে ফেলা হলো, আমি বিভিন্ন জায়গায় বলছিলাম যে আমার কোর্সমেট রাজীব, তারপরে আপনার আরো কিছু অফিসার ওই সময় কিন্তু মারা গিয়েছিল, যে যশোরের জিওসি হেলিকপ্টার বিধ্বংসে মারা গেল। আমার কাছে ইনফরমেশন আছে যে এইটার সাথে, এই কিলিং গুলার সাথেও কিন্তু বিডিআর বিষয়টা তারা জানতো বলেই কিন্তু এটা হয়েছে। সেই আফটার ম্যাথ গুলো এখানে এসেছে কিনা, যে একটা হলো যে ভারতের সংশ্লিষ্টতা, ভারত ভারত ভারত, প্রয়োজনে 100 বার বলতে হবে, কি এত বলতে সমস্যা, ভারতের সংশ্লিষ্টতা পরিষ্কার ভাবে আসতে হবে। এবং এটা যদি তাদের এটা প্রমাণিত হয়, অবশ্যই আন্তর্জাতিক কোর্টে আমাদের সভারেন্টির জন্য, আমাদের নিরাপত্তার জন্য আমাদের আশ্রয় চাইতে হবে, যে এরকম পাশেতে এই প্রতিবেশী তো চেঞ্জ করতে পারবো না। এরা এত জিঘাংসামূলক যে তারা 1200 লোক এই দেশে পাঠিয়ে আমাদের দেশের ইউনিফর্ম পরে আমাদের দেশের ক্যাপিটালের ভেতরে আমাদের দেশপ্রেমিক অফিসারদেরকে মেরে চলে গিয়েছে।
এটা কোনো চারটিখানি কথা না, এটা সারা পৃথিবীতে খুঁজলেও আপনি পাবেন না। দিস ইজ অ্যান ওয়ার অ্যাক্ট, দে বেসিক্যালি ডিড অ্যান ওয়ার, এবং এই ওয়ারের এগেনস্টে অবশ্যই আমরা আন্তর্জাতিক কোর্টে মামলা করতে পারি এবং করবো ইনশাল্লাহ। তো সেটার জন্য এই সকল যারা অ্যাকিউজড অফিসার যাদের কথা বলেছে তাদেরকে কিন্তু জবানবন্দি দিতে হবে আইসিটিতে এসে। আমরা চাইবো যে এই ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। আর সেকেন্ড, আমাকে একটু আরেকটা পোর্শনে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে একই সাথে বিডিআর এর যেদিন রিপোর্টটা দেওয়া হলো সেদিনই কিন্তু ডিপ্রাইভড অফিসার, যে যারা গত 15 বছর বিভিন্ন সময় বিডিআর কে নিয়ে কথা বলেছে, চাকরিচ্যুত হয়েছে, তারা ডিপ্রাইভড হয়েছে, তাদেরও একটা মানে রিপোর্ট যে তারা কারা কারা, রিকমেন্ডেশন কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া হয়েছে। সেটাও কিন্তু কারেক্ট না। কারেক্টটা মানে কি, ওটা খুবই মানে যে 114 জনকে রিকমেন্ডেশন করা হচ্ছে, কাকে ওনারা মানে বলেছেন যে সবাইকে ডাকা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে, সবাইকে তো ডাকা হয়নি, বেছে বেছে ওনারা কাকে ডাকলেন, মানে কাকে ইন্টারভিউ করলেন আর কার নামে রিকমেন্ডেশন করলেন, সেইটা এখন ইয়াটা যেরকম লুকোচুরির ব্যাপার, এই যে তদন্ত কমিশনটা এখনো রিপোর্টটা হাতে পাচ্ছি না, এই লিস্টটাও আমরা কেউ খুঁজে পাচ্ছি না। আমি এটাও জানি না যে আমরা কি রিকমেন্ডেড নাকি রিকমেন্ডেড না, আমাদেরকে তো ডাকাই হয়নি। ক্যাপ্টেন শাহনাজ, আপনার সাথেও আমার মনে নাই ঠিক, মনে আপনাকে ডাকা হলো কতদিন আগে? তদন্ত কমিশনে কবে ডাকা হলো নাকি আপনাদের সাথে কথা? তদন্ত কমিশন আমাকে ডাকা হয়েছে আপনার তাও 6-7 মাস হয়ে গিয়েছে, 7 মাস তো হবে। আমার ঠিক মনে নাই, আমরা একটা টক শোতে বলছিলাম, কথা বলছেন, সেখানে সুমন ভাই সহ আমরা কারা কারা ছিলাম, এখানে আপনি বলছিলেন যে আপনাকে তখন পর্যন্ত ডাকাও হয় নাই। সো মানে প্রথম ফেসেই তো আপনাদেরকে ডাকার কথা, তাই না? আপনি, ক্যাপ্টেন রেজা ভাই, শফিক ভাই, সুমন ভাই, তারা আছেন, ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনাদেরকে প্রথমে ডাকার কথা ছিল। সো আপনাদেরকে না ডেকেই তার আগে ফুল স্টপ দেওয়া হয়েছে আপনাকে। আমার যতটুকু মনে আছে ফুল স্টপের বোধহয় পরে ডাকা হয়েছিল। রাইট, বাট কিন্তু আলটিমেটলি ওনারা অনেকেই ডেকেছেন, আমি শুনেছি এমনকি বিদেশ থেকে, কানাডা থেকে এসেও অফিসাররা এখানে নিজেদের পয়সা এখানে এসে কিন্তু ওনারা কথা বলে গেছেন। অনেক অফিসার ছিলেন যে তারা নিজে থেকেই এখানে স্বপ্রণোদিত হয়ে অনেক ইনফরমেশন দিয়ে গেছেন। মানুষের অনেক আন্তরিকতা ছিল বলেই মানে এই পর্যন্ত ওনারা পাবলিশ করতে বাধ্য হয়েছে, এবং এখানে কমিশনের কিছু মেম্বারও খুব জোরালো ভূমিকা রেখেছেন, যারা হয়তো এটা আমাদের স্বীকার করতে হবে। আমি যেন ওনাদেরকে থ্যাঙ্কস দিব, এতটুকু তো ওনারা করেছেন, এটাও করা কঠিন ছিল। মানে এই হাসিনার রেজিমের সাজানো লোকেদের এই স্কেলিটনের ভেতরে বসে এই ডেড বডি বের করে নিয়ে আসছেন ওনারা। এখন বাকিটা আমরা তো স্বীকার করলেন যে হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড, ভারতের যোগসাজশে এবং আওয়ামী লীগের যোগসাজশে এবং ভেতরের অফিসারদের দ্বারা, এইটুকু তো আমরা জানতে পারলাম, এটাতেই আমি খুশি। এখন বাকিটা এটা ছিল ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ আমাদের অবশ্যই নিতে হবে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য। জি স্যার, আপনি ফিনিশিং দিবেন। আপনার কাছে অনেক প্রশ্ন, আপনারা তো সেনাবাহিনী হচ্ছে দেশের মাস্তান, আপনারা যা মনে চায় তাই করতে পারেন, আপনাদের আগেও বিচার করা যায় না, আপনারা যেমন মনে চায় তেমন তদন্ত করেছেন। এখন সামনে কি করবেন স্যার, এটা দিয়ে শেষ করি। আমার এখানে যেটা বক্তব্য, শাহনাজ যেটা বললো, এই কমিশন, নতুন কমিশন যেটা হয়েছে, এর আগে আমরা দাবি করে আসছিলাম যে নতুন করে বিডিআর এর তদন্ত করতে হবে। এটা কিন্তু বেসড অন দি আগের ন্যাশনাল কমিশন যেটা ছিল সেটার উপরে আমার নোট অফ ডিসেন্ট ছিল। তো সুতরাং আমি মনে করি যে এই কমিশন গঠিত হয়েছে, সেটার মধ্যে আমার ফিজিক্যাল কন্ট্রিবিউশন ছিল। হঠাৎ করে একটা হাইকোর্টে একটা রিট হলো যে এখনই একটা তদন্ত কমিটি করা হোক। হাইকোর্ট তখন হোম মিনিস্ট্রিকে ক্লারিফিকেশনের জন্য লিখে যে এ ব্যাপারে কি সিদ্ধান্ত। হোম মিনিস্ট্রি কিন্তু একটা উত্তর দিয়ে দিল, আপাতত কোনো কমিটি গঠন করার কোনো সিদ্ধান্ত সরকারের নাই। সাথে সাথে কিন্তু আমরা যারা ছিলাম বিডিআর এর সৈনিক, অবসরপ্রাপ্ত অফিসার, আমরা কিন্তু শহীদ মিনারে চলে গেছিলাম। শহীদ পরিবারের তখন কয়েকজন সদস্য ছিল, তার আমরা শহীদ মিনারে যে অবস্থান নেওয়ার পরে আইন উপদেষ্টার থেকে মেসেজ আসলো যে হ্যাঁ কমিশন হচ্ছে। এটা কিন্তু প্রকৃত ঘটনা। একটা হচ্ছে যে এই কমিশনটা হয়েছে কিন্তু চাপের মুখে। এখন কমিশন, আমি বললাম যে যখন তারা জানে যে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, সারা বিশ্ব জানে, শুধু বাংলাদেশের লোক না, এই কমিশনের উচিত ছিল আমাকে, এই স্টুপিড অফিসার তুমি কেমনে এত বড় দুঃসাহস ন্যাশনাল কমিটির রিপোর্টের উপরে তুমি নজর দিয়েছিলে, কি কারণ ছিল তোমার, এটা তো জিজ্ঞেস করে তাদের কাজ শুরু করা উচিত।
আগের কমিটি থেকে, আগের রিপোর্ট থেকে তো আমাদের কাজ শুরু হবে। আমাকে ডাকা হয়েছিল কিন্তু অগস্টের শেষে বা সেপ্টেম্বরের দিকে, এবং সেটা আমি এখন কারেক্ট করলাম। মানে আমি স্টেটমেন্ট সই করছি 27 or 28 এখন এই পরিস্থিতিতে আমি যে ভিডিওতে যে দিয়ে এসেছিলাম, আমার কাছে একটা লিখিত আসছে। আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমি বলছি আমাকে একটু স্টেটমেন্টটা পাঠাও। আমি ওইটার মধ্যে ওই সেম শাহনাজের সেম কমপ্লেন ছিল যে মিনিংলেস স্টেটমেন্ট। তখন আমি আবার পুরাটা রিরাইট করি বেসড অন হোয়াট দে রোট, হোয়াট দে ডিড নট রাইট। আমার জন্য ওইটা আর খুঁজে বের করা সম্ভব হয় নাই, বিকজ ওইটা তো আমি মৌখিক ভাবে বলে আসছি। এই প্রবলেমটা হয়েছে। বাট এখন আমার প্রশ্ন হচ্ছে যে নোট অফ ডিসেন্ট থেকে যদি শুরু করে থাকে এই সরকার আগে থেকে, ওই দিন যেটা আবিষ্কার করলাম, কমিশন জানে না যে প্রথমটা কমিশন ছিল। বলে আপনারা তো ন্যাশনাল কমিটি, আপনি সবখানে কমিশন কমিশন বলেন কেন? তখন আমি বাসায় এসে একটা রেফারেন্স পাঠালাম, বা ওখানে দেখলাম মাত্র একটা গেজেট আছে যেটার মধ্যে কমিটি লেখা। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা ফ্রড করেছিল। এইবারের কমিশন যেরকম একটা আদেশে কমিশন আকারে হয়েছে, কমিশন এই ক্লজে এই তদন্ত করবে, এই কমিটি এইভাবে গঠন করা হলো, কমিশন তাদের এই পাওয়ার থাকবে। ওইখানে করছে কি, রাজনৈতিক শাখা একটা গেজেট পাবলিশ করছে যেটাতে কমিশন আমাদেরকে ডিটেল করছে, নাম টাম উল্লেখ করছে। এটা হচ্ছে 2 মার্চ 2009। 3 তারিখে আবার আলাদা আইন শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা একটা গেজেট পাবলিশ করছে, করে ওইটার মধ্যে লিখছে ওই গতকালের ওই কমিশনের রেফারেন্স দিয়ে বলছে ওইটাকে 1958, 56, 58 এর কমিশন অ্যাক্টের আওতায় ক্ষমতা দেওয়া হলো। এটা কিন্তু দুইটাকে এক করে একদিনে একটা অর্ডারে দেওয়া যেত। এখন যেটা আমি উল্লেখ করতে চাচ্ছি, কমিশন আমাকে যখন চ্যালেঞ্জ করলো, মানে আমি চ্যালেঞ্জ বলতে ওই ভাষায় বলতেছি যে আমরা আমাদের কাছে ডকুমেন্টে দেখছি এটা কমিটি, অ্যাকচুয়ালি তাদের কাছে কমিটি ছিল। যে রিপোর্টটা সাবমিট হয়েছে সেকেন্ড গেজেটটা তারা গায়েব করে দিছিল। ইলিয়াস ভাই বুঝছেন জিনিসটা? সেকেন্ড গেজেট যেটাতে এটার কমিশনের পাওয়ার দেওয়া হয়েছে ওইটাকে গায়েব করে দিছে। কমিশন এবং কমিটির মধ্যে পার্থক্য যেটা মানে আমরা সবাই জানি, এটা কমিশন হ্যাজ দি পাওয়ার অফ এ কোর্ট, যেটা লেখা আছে 1958 কমিশন অ্যাক্টে। এখন ওই পাওয়ারটা ডিস্ট্রিক্ট কোর্ট না এটা অ্যাপিলেট ডিভিশন না হাইকোর্ট, সেটা সরকার নির্ধারিত করে দেয়। স্যার ওই সময় যে সুপ্রিম কোর্টের জাজের যে পদমর্যাদা দেয়া হবে, তারপরে তাদের মানে এই জিনিসগুলো নিয়েও তো বারবার নানান ধরনের তালবাহানা করা হচ্ছিল। তখনও তো বললাম না যে প্রথম ফ্রডটা করা হয়েছে, তো রিপোর্ট যখন সাবমিট করছে তখন সেকেন্ড গেজেটটা তো দেয় নাই ওইটার সাথে, একটা মাত্র গেজেট যেটাতে কমিটি লেখা অমুক অমুক সদস্য। তার মানে এটা ডেলিবারেটলি দুইটা করা হয়েছে, একটাতে কমিশনের এক অথরিটি দিয়ে ওইটাকে সরাই দেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কেউ যেন রিপোর্টটাকে কমিটির রিপোর্ট হিসেবে কনসিডার করে। কমিটি কিন্তু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ একটা বিষয়, যেটাতে আমি প্রথম চ্যালেঞ্জ করেছিলাম সাহারা খাতুনকে, যে আপনি এবং আইন প্রতিমন্ত্রী কিভাবে এটা কনভেনার ডেপুটি কনভেনার হন। এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি হয় দেন ইট ইজ ওকে, দেন ওয়াই আর ইউ হিয়ার। আর যদি এটা জাতীয় কমিশন হয় তাহলে আপনারা তো সাক্ষী দিবেন, আপনারা কি করে কনভেনার হন? একই জিনিসটা কিন্তু মানে এই কমিশনেও চেষ্টা করছে ওরকম একটা। প্রথম প্রপোজাল কিন্তু আমার কাছে এসেছিল টু হেড দি কমিশন, যে ঠিক আছে তুমি নোট অফ ডিসেন্ট দিছো, তুমি হও। আমি বললাম হাউ ক্যান ইট বি, আমি তো এটার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। যেদিন আমার নাম ঘোষণা হবে, যেরকম ট্রাইব্যুনালের লয়ার যাকে দিছিল তার একটা ফেসবুক পোস্টের জন্য তাকে চেঞ্জ করতে হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়ছে। তা আমাকে নেতা করে কিন্তু প্রথমেই কমিশনটাকে কন্ট্রোভার্সিয়াল করা হতো। এটা কিন্তু আমি মানে জিতবতন জোর দিয়ে মানে শক্তি খাটা এটাকে বাতিল করছি, জন্য আমি সাক্ষী হবো এটাতে। এবং আমি আগে নোট অফ ডিসেন্ট সাইন করার সময় বলে আসছি যে আমি এই কমিশন আবার হবে তখন সাক্ষী দিতে আসবো। দেন আই উইল মেক শিওর দ্যাট এই কমিটির সবাই যারা যারা মানে ডিফল্টার যারা, তাদেরকে যেন শাস্তি আনা হয়। এবং আমি কিন্তু এই কমিশনে স্টেটমেন্টে আমি ওইভাবে বলে আসছি যে কারা কারা ওই কমিটিতে রিপোর্ট ট্যাম্পারিং বা সত্যকে লুকাইতে বা যেন তেন একটা রিপোর্ট তৈরিতে সাহায্য করেছে, তার প্রমাণ হচ্ছে পরবর্তীতে তারা দ্রুত পদোন্নতি পেয়ে বিভিন্ন পুরস্কৃত পদে চলে গেছে। এটাই কিন্তু যথেষ্ট। সেটা আমি ব্যুরোক্রেটসদের দেখি, মিলিটারিদের দেখি বা পুলিশকে দেখি। পুলিশের আইজি বসে বসে কটারঘাটে ওই অস্ত্র সমর্পণে নাটক করছে, যদিও তার মেয়ের জামাইকে সেদিন হত্যা করা হয়েছিল।
উনি পরবর্তী কিন্তু অ্যাম্বাসাডার হয়েছে, তারপরে এমপি হয়েছে। এই জিনিসগুলো কিন্তু এই কমিশন কতটুকু আইডেন্টিফাই করছে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এই কমিশনকে আরেকটা বিষয় যেটা আমি মানে আলাদাভাবে উল্লেখ করেছিলাম, যেটা আমি পরবর্তীতে লিখিততে ওইভাবে আসে নাই, সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে শেখ পরিবারের ক্ষোভ ছিল সেনাবাহিনীর প্রতি, ভারতের ক্ষোভ আছে বিডিআর এর প্রতি, রাজনীতিবিদদের ক্ষোভ আছে যে বারবার মার্শাল্লাহ হয়, তার রাজনীতিবিদরা ঠিক মতো তাদের কার্যকলাপ অপকর্ম চালাইতে পারে না সেনাবাহিনীর প্রতি। কিন্তু সেনাবাহিনীর কলিগ, আমার ব্যাচমেট, আমার সহকর্মী, এরা যদি কোঅপারেট না করতো এই হত্যাকাণ্ড কোনোদিন বাস্তবে সম্ভব হতো না। সেটা এজেন্সি বলি, সশস্ত্র বাহিনীর যারা তারা বলি। সশস্ত্র বাহিনী বলতে আমি জেনারেল মঈন থেকে শুরু করে ডাউন টু যে অ্যাক্টিং সিও বলি যে বিডিআর গেটের সামনে দাঁড়ানো ছিল। কিন্তু যখনই আমার সৈনিক যখন নিহত বা আহত হয়েছে, প্রথম কথা হচ্ছে যে আর্মি অ্যাক্ট 31 স্পষ্টভাবে বলে যে আমি যদি কোনোখানে মিউটিনি হতে দেখি, এই ধরনের সশস্ত্র কোনো বেআইনি কার্যকলাপ দেখি, আমি যদি ছুটিতেও থাকি আমি আই এম সাপোজ টু অ্যাক্ট। আমার যদি ক্ষমতা না থাকে আই উইল ইনফর্ম সামবডি হু ক্যান অ্যাক্ট। যদি না করে এটা কিন্তু আমার জন্য অপরাধ। তার মানে এই ক্ষেত্রে ওইখানে যারা আর্মড অবস্থায় ওখানে দাঁড়ায় দেখছে তারা কিন্তু অটোমেটিক্যালি দে কাম আন্ডার সেকশন 31 ট্রায়ালের জন্য। আমি কমিশনকে মনে করেছি, এই কথাটাই আমি তাদেরকে স্মরণ করিয়েছি যে আমাদের সহকর্মী সশস্ত্র বাহিনীর আর্মির অফিসাররা যদি এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না থাকতো, এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত না থাকতো, তাহলে এই ধরনের জঘন্যতম, পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্যতম কর্মকাণ্ড হতে সম্ভব হতো না। গোয়েন্দা বাহিনী বলি আর সশস্ত্র বাহিনী বলি আর বিডিআর দ্বারা সম্পৃক্ত ছিল। তাদেরকে কিন্তু হাসিনা একটা কাজ করে গেছে, ওই হত্যা মামলা বা রেপ কেসের কারণে এটাকে সিভিল কোর্টে নিয়ে গেছে। ওটার মধ্যে কিন্তু কোনো মিলিটারি অফিসারকে কোনো ট্রায়ালের আওতায় নেওয়া হয় নাই আপ টু জেনারেল তারেক। এই এখানটা একটা সুযোগ আছে, এই কমিশন যেন ওই বিষয়টাকে হাইলাইট করে যে দোজ হু আর ডাইরেক্টলি ইনভলভড তাদেরকেও যেমন কোর্ট মার্শাল করতে হবে, যারা ওই 9টা 25-এ হট্টগোল শুরু হওয়ার সাথে সাথে দরবার হল থেকে বেরিয়ে পেঁপে গাছ বেয়ে ওয়াল পার হয়ে পালাই গেছে একটা সংখ্যা, তাদেরকেও কাপুরুষতার জন্য বুলেট ফায়ারের আগে তারা পালাইছে। যুদ্ধক্ষেত্রে এই ধরনের পানিশমেন্ট কিন্তু ওইখানে ডেথ পেনাল্টি, এটাও কিন্তু ওই ধরনের একটা অপারেশন ছিল। এগুলো কোনো হিসাব নাই, যারা অংশ নিছে তাদের তো অবশ্যই হিসাবে নিতে হবে। কেউ যদি বলে যে আমি আদেশের কারণে পাই নাই, তাকেও কোর্ট মার্শালে এসে, কোর্ট মার্শাল মানেই কিন্তু অপরাধী না, আইনের আওতায় এসে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। এইটা বলার উদ্দেশ্য যে এটা যদি করা হয় তাহলে ভবিষ্যতে কারোর সিদ্ধান্ত নিতে কোনো দ্বিধা থাকবে না যে আমাকে আদেশ দেয় নাই বলে আমি করি নাই। বাট আমার তো আদেশ প্রয়োজন নাই, আমার সৈনিক নিহত হয়েছে, একটা গুরুতর আহত হয়েছে, আমি 12:30টার সময় আমি আমার 2টা ডেড বডি পেয়েছি, এনডিটিভিতে খবর পেয়েছি আমার ডিজি, তার ওয়াইফ এবং কর্নেল মুজিবকে মেরে ফেলা হয়েছে। এরপরে তো আমার কোনো আদেশ প্রয়োজন নাই, স্পটে যারা আছে এই আদেশগুলোর জন্য সবাই ওয়েট করতেছে এবং এটাকেই অজুহাত দিচ্ছে। মানে কেউ চেষ্টা করছে এটা, জেনারেল মঈন আদেশ দেয় নাই, জেনারেল মঈন বলতেছে আমাকে তো প্রাইম মিনিস্টার নিয়ে যমুনাতে বসায় রাখছে, চা খাওয়াইছে, আমরা 3 বাহিনী প্রধান ওখানে আটকা পড়েছিলাম। তা কথাটা বলার আগে তার লজ্জিত বোধ করা উচিত ছিল। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের কিছু সহকর্মী রিটায়ার্ড অফিসার এক একজনকে এক এক এজেন্ডাতে এক এক ভাবে বাঁচানোর চেষ্টা করতেছে। সো আনফরচুনেট। এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটার পরে এই কমিশনের আওতা থেকে বাঁচানোর জন্য ইউটিউবে আসতেছে, যা তা বলতেছে, কোর্টের সামনে বলতেছে, অফিসারদেরকে বলতেছে তোমরা এর বিরুদ্ধে কথা বলবা না, ওর তো কিছু বলার নাই, অমুক খুব ভালো মানুষ, চরিত্র ভালো, কথা মিষ্টি। কথা বলে মিষ্টি, চরিত্র ভালো, সৎ, তুমি মিলিটারি অফিসার হিসেবে তোমার যোগ্যতা কি সেটা না আমি দেখতে চাই। এই বিষয়গুলো কিন্তু এখনো নেগলেক্টেড রয়ে গেছে। ইলিয়াস ভাই যেটা বললেন যে কমিশনের মধ্যে একটা বিভক্ত ছিল, 2 পার্টি হয়ে গেছে, আমার বাস্তবে এই ধারণা, নাহলে কিন্তু আমাকে প্রথমে ডাকার কথা, আমাকে দিয়ে শুরু করার কথা।
তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করছে যাতে আমাকে না ডেকে পারে। তখন দেখছে যে না, এটা থাকলে একটা ফল্ট থেকে যাবে, যে আগের কমিশনের যে অবজেকশন দিছে, যে ওটাকে নাল এন্ড ভয়েড করছে, তাকে এখনো পর্যন্ত ডাকা হলো না। এখন স্পষ্ট সব থেকে ভালো জিনিস যেটা, হ্যাঁ বলো। স্যার অ্যাড করতে চাচ্ছিলাম যে আপনি যে কথাটা বললেন, এই যে আপনাকে প্রথমে যে ড্রাফটটা দিল, মানে আমাদের যে প্রথমেই যে ড্রাফটটা দিল সেটাতে দেখা গেল যে এটা আসলে মূলত আমার বক্তব্য না। এটা তো মানে বেশ একটা সন্দেহজনক বিষয় আমার ক্ষেত্রে হয়েছে, এবং আমি আরো কিছু অফিসারের কথা জানি, তাদেরকেও একই অবস্থা। মানে তারা বলেছেন স্যার এটা কার ড্রাফট পাঠিয়েছেন, এটা আমার বক্তব্য ছিল না। তার মানে একটা চক্র প্রথমেই চেষ্টা করেছে যে ভুলভাবে আমাদের ড্রাফটগুলো তাড়াহুড়া করে, কারণ 9 তারিখে সাইন করার কথা বলছেন, 10 তারিখে আপনার হাতে দিচ্ছেন যে আপনার ড্রাফট অলরেডি হয়ে গেছে, এটা সাইন করে দেন। তাড়াহুড়া করে ধামাচাপা দিয়ে নিজেদের কথা টাইপ করে নিয়ে এসে আমাদেরকে কিন্তু সাইন করানোর ট্রাই করা হয়েছিল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে কি কারা আসলে কোন চক্রটা এটা চেষ্টা করলো। যে ব্যাপারে আমার যেটা বক্তব্য, সেটা আলটিমেটলি এই কমিশনের স্টেটমেন্ট বা রিপোর্ট বা ফাইন্ডিংস এটা কোর্টে যাবে, আইসিটিতে যাবে। তখন কিন্তু ইন্ডিভিজুয়ালের স্টেটমেন্ট দেখবে যে ওটার মধ্যে ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, তখন এটা বাতিল হয়ে যাবে। এটা কিন্তু সুদূর প্রসারী ষড়যন্ত্র। আমি যেটা মনে করি, এটা যদি ডেলিবারেটলি না হয়ে থাকে, এই নেগলেক্টটা গ্রহণযোগ্য না। ডেলিবারেটলি যদি না হয়ে থাকে, আলোচনা হয়েছে অনেকদিন ধরে। আমি যেটা আপনার সব মানে আমরা সামারি টানি একটা, যে আমাকে যদি জিজ্ঞেস করেন যে এই পিলখানা হত্যাকাণ্ডের জন্য প্রধানত দায়ী কে, মানে বাংলাদেশ এন্ডে ইন্ডিয়ার বাইরে যদি প্রধানত দায়ী কে সেটা আমাকে জিজ্ঞেস করেন, তাহলে সেটার জন্য আওয়ামী লীগ দায়ী। দ্বিতীয়ত দায়ী হচ্ছে সেনাবাহিনীর অফিসার, এবং সেই সেনাবাহিনীর অফিসারদের ভেতরে যাদেরকে আমরা এখন শহীদ নামে ডাকি, সেই শহীদদের ভেতরেও 2-4 জন আছে। তারপরে এই বিচার ধামাচাপা কমিশন কোনো ইনভেস্টিগেশন করছে কিনা আমার জানা নাই, করেনি। সেটা নিয়ে কোনো কোশ্চেনই তোলেন নাই যে সেনাবাহিনীর যে অফিসারের ছেলে মেয়েরা পরবর্তীতে বিশাল সুযোগ সুবিধা নিয়ে বিদেশে ব্যবসা পাতি করেছেন, বিদেশে পড়াশোনা করেছেন, যারা এই পিলখানার হত্যাকাণ্ড নিয়ে কোনো বিচারই চান না। এই ধরনের দুর্নীতিবাদ যাদের অপারেশন ডাল ভাতের কারণে আজকে এটা হয়েছে, যেই বিডিআর এর সৈনিকরা তো এমনিতেই খেপে নাই, তাই না? তাদেরও তো ক্ষোভ ছিল সেদিন, একেবারে যে মিউটিনি হয়ই নাই তা না, একটা পরিস্থিতিতে এসে তারাও বিদ্রোহ করেছিল তো, কিন্তু সেই বিদ্রোহটা কতটুকু হবে কি হবে সেটা বিডিআর এর সৈনিকরা জানতো না। এটা আপনি খুব ভালো করে জানেন, আপনি যাদেরকে জিজ্ঞেস করেছেন। আই ফুললি এগ্রি উইথ ইউ, এবং আমি এই জন্যই ল অ্যাডভাইজারের সাথে আমি ইদানিং কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছি। বাট প্রথম জামিনটা হয়েছে কিন্তু আমাদের প্রেসারে। আমরা কিন্তু উই মেট হিম এন্ড আই কেপ্ট অন টকিং টু হিম যে জামিন অবশ্যই দিতে হবে, কিন্তু আনফরচুনেটলি এখনো কমপ্লিট জামিন হয় নাই। আমি মনে করি এই রিপোর্ট র মিনিস্ট্রি পৌঁছানোর সাথে সাথে আমি মনে করি ঢালাওভাবে সবাইকে জামিন দেওয়া উচিত, এবং প্রয়োজনে তাদের আবার স্টেটমেন্ট নিতে হবে, তারা যেন সঠিক কথাটা বলতে পারে। কেন এই যে কম্পেনসেশন দিতে হবে, তারা যে এতদিন ফ্রি জেল খাটলো, যারা অবশ্যই দ্বিতীয় তৃতীয় লেয়ার বাদ দিয়ে চতুর্থ লেয়ারে এসে বিডিআর এর কেউ তো অবশ্যই এখানে হয়তো তারা অপরাধের সাথে জড়িয়ে পড়েছিল, হয়তো মার্ডারের সাথেও তাদের কেউ জড়িত ছিল। তারা কারা? সেই এই কি বলে সিপাহী মঈন, তারপরে হচ্ছে গিয়ে ওই যে তোরাবালির ছেলে টেলে, এরা যারা বাইরে থেকে এসে এখানে করেছিল, তাপস, এদের এতদিন ধরে আপনারা শেল্টার দিলেন, এদেরকে এমপি বানায় রাখলেন, সিটি কর্পোরেশনের মেয়র বানায় রাখলেন, অথচ সব দোষ গিয়ে পড়লো হচ্ছে বিডিআর এর উপরে। তো তাদেরকে কম্পেনসেশন দিতে হবে। আমি তো মানে আপনি জানেন যে এই যে কয়েকদিন আগে গত মাসে আপনার একজনের বাবা মারা গিয়েছেন, সে বিয়ে করার পরে বিয়ে হয়েছে তাদের ফোনে কিনা আমি জানি না, মানে বিয়ে হওয়ার পরে তাদের ওই স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হয়নি, অনুষ্ঠান হওয়ার আগেই সে জেলে গিয়েছে। সেই ব্যক্তি আজকে 16 বছর পরে তার বাবার জানাজায় গিয়েছিল, তাকে ধরে এমন ভাবে পুলিশ টুলিশ সব এমন অবস্থা, মনে হচ্ছে বিশাল বড় এক ক্রিমিনাল এসে তাকে আটকায়। সেই মূল খনি সেই মনে হয় যে বিডিআর পালায় না, বিডিআর পালায় যাবে না, আপনারা এইভাবেই করছেন কেন? 16 বছর পালাই নেই যেহেতু এখনো পালাবে না, বীরের মতো বক্তব্য দিয়েছে সেখানে। যাই হোক, এখন এই যে বিডিআর এর লোকজনকে আপনি এখনো আটকে রেখেছেন কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে এখন পর্যন্ত তার পদে থাকে? আমি স্যার তো কথা বলেছেন, আমি একটু দুটো লাইন যোগ করতে চাচ্ছিলাম যদি সুযোগ হয়।
প্রথম কথা হচ্ছে যে আমরা একটা বিষয় আমার মনে হয় যে ক্যাপ্টেন শাহনাজ অথবা হাসান নাসির স্যার এই ব্যাপারে একমত হবেন আমাদের সাথে, যে এটা কমিশনের, এটা হচ্ছে একটা রিপোর্ট, এটা এই মুহূর্ত পর্যন্ত আইনগত কোনো ভিত্তি নেই। কারণ এটা যদি একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশও যদি একটা তদন্ত করে, তার উপর হাওলা মতে একটা তদন্ত করে যদি একটা রিপোর্ট দিতেন, তাহলে সেটাকে আমরা চার্জশিট বলতাম, যেটার উপর বেসিস করে ভিত্তি করে একটি রায় হতে পারত। আর এটা হচ্ছে কমিশনের একটা রিপোর্ট। আমার মনে হয় যে আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এই কমিশন যাই করেছে, আমরা কমিশনের ব্যাপারে যা হয়েছে, একটা রিপোর্ট হয়েছে এবং সেটা অবভিয়াসলি একটা রিভার্স রিপোর্ট হয়েছে। কারণ আগে আমরা যে মিথ্যার উপর বসেছিলাম, এই কমিশনের এই রিপোর্টটা কম বেশি যাই হোক না কেন, বিশেষ করে ক্যাপ্টেন শাহনাজ বা হাসান নাসির স্যার অনেকগুলো বিষয় বলেছেন, তো দোষ ত্রুটি তো আছেই, কিছু ভুল ভ্রান্তি আছে, সবকিছু মিলে একটা রিপোর্ট হয়েছে। এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। কারণ এই রিপোর্টটা অনেকগুলো বিষয় পরিষ্কার করে দিয়েছে, যেটা ওই যে আবার বললাম যে প্রধান উপদেষ্টা মহোদয় লিখায় তার ফেসবুক ওয়ালে এসেছে যে পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রিন সিগন্যাল ছিল, ভেরি ক্লিয়ার, একেবারে পরিষ্কার। উনি আবার লিখে দিয়েছেন যে এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলুল নূর তাপস। উনি আবারও লিখলেন যে এর দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও। এখন যাই হয়েছে, শুধু দায়ের বক্তব্য দিলাম, কে মাস্টারমাইন্ড সেটা আমরা বললাম, কে এক্সিকিউট করেছে সেটা আমরা বললাম, কিন্তু এগুলোকে শাস্তির আওতায় নিয়ে আসা, আইনের আওতায় নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।